হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আমরা যেটা আলোচনা করব 15/11/2023 সেকেন্ড শিফট, 15 নভেম্বর 2023 সেকেন্ড শিফটে এসএসসি দিল্লি পুলিশের যে এক্সামটা হয়েছিল, তো সেই এক্সামে জেনারেল অ্যাওয়ারনেসের 50খানা কোশ্চেন আলোচনা করব। এটা আমাদের আজকের ক্লাস নাম্বার 5। এর আগে 4খানা ক্লাস হয়ে গেছে, প্লে লিস্ট তৈরি করে দিয়েছি, তো অবশ্যই যারা দেখোনি দেখে নেবে। আর যারা তোমরা অনেকে কমেন্ট করছো যে এসএসসি এমটিএস 2023 সের পিডিএফটা, তো সেই পিডিএফটা রেডি চলছে, তো রেডি হয়ে গেলে কিন্তু দেওয়া হবে, সবাইকে দেওয়া হবে। মানে যেহেতু এক্সামটা একটু দেরিতে আছে, মানে ফর্মটা যেহেতু বেরোয়নি, এই জন্য একটু কাজটা ঢিলে রয়েছে। মানে তোমাদের পিডিএফটা তো এখন এই ক্লাসগুলো 50খানা করে কোশ্চেন রেডি করছি, তার জন্য ক্লাসটাও এমনিতেই একদিন ছাড়া ছাড়া করে দিচ্ছি। তো পিডিএফটা রেডি হয়ে গেলে তোমাদের কিন্তু দিয়ে দেবো ফ্রিতে, বলেছি ফ্রিতে অবশ্যই দেওয়া হবে। পিডিএফটা দেওয়া হবে, সবাইকে দেওয়া হবে, ফ্রিতে অবশ্যই দেওয়া হবে। এবং আমাদের এই যে ক্লাস চলছে দিল্লি পুলিশের, এটারও যখন আমাদের সব শিফট যখন আমরা কোশ্চেন আনসার আলোচনা করে দেবো, তারপরেও কিন্তু আমরা কিন্তু ফ্রিতে অবশ্যই তোমাদের পিডিএফটা দেবো। কিন্তু তার জন্য তোমাদের আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, রেগুলার ক্লাসগুলো করতে হবে, করলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফ্রিতে পিডিএফ পাবে। তো এবার চলো দেখে নিই আমাদের আগের দিনে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম কী ছিল, না হচ্ছে লোকসভায় কে বার্ষিক বাজেট পেশ করেন, লোকসভায় কে বার্ষিক বাজেট পেশ করেন। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, না সঠিক অ্যান্সার হয়ে যাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী যিনি থাকেন তিনি কিন্তু লোকসভায় বাজেটটা পেশ করেন। এটা সঠিক অ্যান্সার দিয়েছে কি, সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে মৌ। মৌ সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে, তারপরে সঠিক অ্যান্সার দিয়েছে প্রদীপ। তো দুজনই সঠিক অ্যান্সার দিয়েছে, আর বাকিরা কেউ দিতে পারেনি। এবার তোমাদের আজকের যে হোমওয়ার্কটা থাকবে, আজকের হোমওয়ার্ক তোমাদের জন্য দেখে নাও। কোন সংশোধনী আইন দ্বারা ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 51(a) কে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল? সংবিধান থেকে তোমরা জানো যে সংবিধান থেকে কিন্তু কোশ্চেন আসে এসএসসির এক্সামে, বেশিরভাগ শিফটেই কিন্তু সংবিধান থেকে কোশ্চেন থাকে। তো সেই জন্য আজকে একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। তো তোমরা কমেন্ট করে জানো কোনটা অ্যান্সার হবে, 86তম, 82তম, না 84, না 86, এদের মধ্যে কোনটা অ্যান্সার হবে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এবার চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেনে কী রয়েছে, নিম্নলিখিত রাজ্য সরকারগুলির মধ্যে কোনটি প্রথম বছর সুরজকুণ্ড মেলা আয়োজন করে? কোন রাজ্য প্রথম সুরজকুণ্ড মেলার আয়োজন করে বলো? প্রতি বছর এই মেলা হয়ে থাকে, তো সেটা কোন রাজ্যে? হরিয়ানা রাজ্য সরকার করে থাকে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, দেশের উজির বা মন্ত্রী দিল্লিতে মত কি মসজিদ নির্মাণ করেছিলেন বলো? কার মন্ত্রী? সিকান্দার লোদির মন্ত্রী দিল্লিতে মত কি মসজিদ নির্মাণ করেছিলেন। সবচেয়ে সাধারণ জোয়ার প্যাটার্ন কোনটি? সবচেয়ে সাধারণ জোয়ারের প্যাটার্ন সেটা হচ্ছে কোনটা? আধা প্রতিদিনের জোয়ার, যেটা একটা সাধারণ জোয়ার বলে পরিচিত। নিম্নলিখিত নৃত্যের কোনটি উত্তর পূর্ব ভারতের বৈষ্ণব মঠের অন্তর্গত? যে নৃত্যগুলো দেওয়া রয়েছে এদের মধ্যে কোনটা উত্তর পূর্ব ভারতের বৈষ্ণব মঠে এই ধরনের নৃত্য দেখা যায়, তো সেটা হচ্ছে কোনটা? সাত্রিয়া নৃত্য। কি নৃত্য? সাত্রিয়া। এরপরে 5 নম্বর, ভারতের সংবিধানে কয়টি স্তরের সরকারের কথা বলা হয়েছে? ভারতের সংবিধানে কয়টি স্তরের সরকারের কথা বলা রয়েছে? এটা আমরা যদি মনে করো তোমরা, তাহলে দেখবে যে এটা আমরা আগেও কিন্তু আলোচনা করেছি তোমাদের জন্য। তো 3 ধরনের সরকার থাকে, তাই তো? কয়টি স্তরের সরকার থাকে? 3টে ধরনের থাকে, 3টি স্তরের সরকার থাকে। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি কখন কার্যকর হয়? জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি এটা কবে কার্যকর হয়? তো কার্যকর হয়েছিল 4ই নভেম্বর 2016 সালে। নিচের মধ্যে কে
মৃদঙ্গম যন্ত্রের সাথে যুক্ত, মৃদঙ্গম যন্ত্রের সাথে যুক্ত নিচের মধ্যে কে? পালঘাট মানি আইয়ার, পালঘাট মানি আইয়ার যিনি কিন্তু মৃদঙ্গ যন্ত্রের সাথে যুক্ত। 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের পুরুষদের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? পুরুষদের সাক্ষরতার হার সবচেয়ে বেশি, তো এমনি আমরা সাক্ষরতার হার পড়েছি, তো এখানে বলেছে পুরুষদের কথা বলেছে। পুরুষদের সাক্ষরতার হার সব থেকে বেশি কোন রাজ্যে? তো দেখো কেরালা এবং মিজোরাম, দুটো করে রাজ্য দেওয়া রয়েছে, তো এখান থেকে তোমরা কিন্তু দুটো করে রাজ্য জেনে নিতে পারবে। ঠিক আছে, কেরালা এবং মিজোরাম এই দুটি রাজ্য। তো এখানে আমি তোমাদের বোঝার জন্য একটা লিস্টও দিয়ে দিয়েছি। দেখো প্রথম তিনটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, প্রথম সাক্ষরতার দিক থেকে এখানে রাজ্য আছে, কেন্দ্রশাসিত অঞ্চল আছে, দুটো মিলেই। প্রথম রয়েছে কেরালা, লাক্ষাদ্বীপ, মিজোরাম, পরপর তিনটে। আর সর্বনিম্ন শেষ তিনটে রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল রাজস্থান, অরুণাচল প্রদেশ আর হচ্ছে বিহার। সব থেকে তাহলে সর্বোচ্চ কেরালা, সর্বনিম্ন বিহার, এই দুটো কথা একটু ভালো করে মনে রাখবে সাক্ষরতার হারের দিক থেকে। এবার সাইডে আমি পার্সেন্টেজটাও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এরপরে 9 নম্বর কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব কত ছিল? তো আবারও একটা জনসংখ্যা থেকে কোশ্চেন রয়েছে। তো 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব কত ছিল? 382 জন। কতজন? 382 জন। নিচের কোন বিবৃতিটি সঠিক? তোমাদের সঠিক বিবৃতিটা খুঁজতে হবে। দুটো বিবৃতি দেওয়া রয়েছে এখানে। প্রথম রয়েছে ভারতীয় মরুভূমি আরাবল্লী পাহাড়ের পূর্ব প্রান্তে অবস্থিত। তো প্রথম পড়লেই আমরা এখানে ভুল খুঁজে পেয়ে যাচ্ছি। তো পূর্ব প্রান্ত কি? পশ্চিম প্রান্তে অবস্থিত। তো ওটা তো ভুল হয়েই গেল, অপশান নাম্বার ক। খতে কি রয়েছে না, এই অঞ্চলে শুষ্ক জলবায়ু রয়েছে যেখানে গাছপালা কম থাকে এবং বর্ষাকালে স্রোত দেখা দেয়। তো দেখো মরুভূমি, ভারতের যে মরুভূমি, তো মরুভূমির কথা এখানে বলা রয়েছে। তো মরুভূমিতে কি শুষ্ক জলবায়ু রয়েছে কিনা, আর সেখানে গাছপালা কিন্তু খুবই কম মরুভূমি অঞ্চলে। তো এটা তো আমাদের ঠিকই রয়েছে, তাহলে অপশান নাম্বার কটা আমাদের ঠিক রয়েছে। তার মানে এখানে তো এ আর বি হওয়ার কথা ছিল অপশানটা। আচ্ছা, এখানে কয়ের বদলে একটা এ হওয়ার কথা ছিল, একটা বি হওয়ার কথা ছিল, তাহলে শুধুমাত্র আমাদের বিটা সঠিক পাচ্ছি, তাই তো? তাহলে অপশান নাম্বার 3 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশান নাম্বার 3। তো এইভাবে আমাদের অ্যান্সারগুলো খুঁজে বের করতে হবে। তো এখানে দেখে নাও আমি দিয়ে দিয়েছি, এই যে পশ্চিম প্রান্তে রয়েছে, নোটসটাই দিয়েছি। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন, 1906 সালে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টসের বৃত্তি লাভকারী ব্রিটিশ ভারতের প্রথম ব্যক্তি কে ছিলেন? 1906 সালে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টস এর বৃত্তি লাভকারী ব্রিটিশ ভারতের প্রথম ব্যক্তি নন্দলাল বসু। কে হয়ে যাবে? নন্দলাল বসু। কোন রাজ্যে ভারতীয় রেলওয়ে জোনের দুটি সদর দপ্তর রয়েছে? ভারতীয় রেলওয়ে জোনের দুটো সদর দপ্তর রয়েছে কোন রাজ্যের? তিনটে রাজ্যের নাম রয়েছে, তো এদের মধ্যে উত্তরপ্রদেশ হয়ে যাবে। উত্তরপ্রদেশ রাজ্যের দুটি সদর দপ্তর রয়েছে। সেই সঙ্গে এর সঙ্গে আরও কথা মনে রাখবে, এই যে এই কথা, ভারতীয় রেলের 3টি আঞ্চলিক সদর দপ্তর কলকাতায় অবস্থিত। 3টি আঞ্চলিক সদর দপ্তর কোথায় রয়েছে? আমাদের কলকাতায় রয়েছে। কি কি না, কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত, কলকাতায় পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত, আর হচ্ছে কলকাতায় কলকাতা মেট্রোর সদর দপ্তর অবস্থিত। এই তিনটার সদর দপ্তর কিন্তু কলকাতায় অবস্থিত। অস্পৃশ্যতা নিচের কোন মৌলিক অধিকারের পরিপন্থী? অস্পৃশ্যতা কোন মৌলিক অধিকারের পরিপন্থী? সমতার অধিকারের পরিপন্থী। কোন আইনের অধীনে নির্বাচন 1937 সালে কংগ্রেসকে 7টি প্রদেশে নিয়ন্ত্রণ দেয়? কোন আইনের অধীনে নির্বাচন 1937 সালে কংগ্রেসকে 7টি প্রদেশের নিয়ন্ত্রণ দেন? ভারত সরকার আইন 1935। হলুদ গুঁড়ো সবার বাড়িতে নিশ্চয়ই আছে, রান্নাতে ব্যবহার করা হয়। সেই হলুদের গুঁড়োতে ভেজাল রয়েছে, তো হলুদের গুঁড়োতে কোন ভেজালটা মেশানো হয়?
তাই তো আমরা অনেকে হলুদ ব্যবহার করি, বাড়িতে সবার রয়েছে। তো হলুদে কোন ভেজালটা থাকে? তো সেটা হচ্ছে লেড ক্রোমেট। জেনে রাখো ভালো করে, লেড ক্রোমেট। এটা কোথায় থাকে না, হলুদের গুঁড়োতে থাকে ভেজাল হিসাবে। 16 নম্বর, সংস্কৃত কবি হরিসেন। হরিসেনের প্রয়াগ প্রশস্তি কোন রাজার সম্মান ও প্রশংসায় রচিত হয়েছিল? তাহলে প্রয়াগ প্রশস্তি এটা কে লিখেছে না, হচ্ছে হরিসেন। তো তিনি কোন রাজার সম্মান ও প্রশংসায় এটা রচিত হয়েছিল আর লিখেছিলেন? সমুদ্রগুপ্ত। কোন রাজা? সমুদ্রগুপ্তের। তারপরে বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ পরিকল্পনা কখন বাস্তবায়িত হয়? সবাই জানো যে কবে হয়েছিল? 1905 সালে হয়েছিল আমাদের বঙ্গভঙ্গ। তারিখটা হচ্ছে 16ই অক্টোবর। 16ই অক্টোবর 1905 সালে বঙ্গভঙ্গটা বাস্তবায়িত হয় এবং 1911 সালে এই বঙ্গভঙ্গটা রদ হয়ে গিয়েছিল 1911 সালে। আর দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ এই বঙ্গভঙ্গ রদ করেছিল। তো এই কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন কি রয়েছে না, হচ্ছে গ্রাম ন্যায়ালয় আইন। গ্রাম ন্যায়ালয় আইন ড্যাশ সালে প্রণীত হয়েছিল? কত সালে প্রণীত হয়েছিল গ্রাম ন্যায়ালয় আইন? 2008 সালে। কবে? 2008 সালে প্রণীত হয়েছিল। কে প্রথম ভারতীয় মহিলা যিনি 2টি অলিম্পিক পদক জিতেছিলেন? 2টি অলিম্পিক পদক জিতেছিলেন কোন ভারতীয় মহিলা? প্রথম ভারতীয় মহিলা পিভি সিন্ধু। পিভি সিন্ধু অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার। 3 সেকেন্ডের নিয়ম, 3 সেকেন্ড রুল ড্যাশের খেলার জন্য প্রযোজ্য? কোন খেলার সাথে যুক্ত বলো এই 3 সেকেন্ড রুল? তো এটা রয়েছে বাস্কেটবল একটা রুল রয়েছে 3 সেকেন্ড রুল, 3 সেকেন্ড। তারপরে দেখো 21 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সংসদীয় ব্যবস্থার একটি যোগ্যতা? নিচের কোনটি সংসদীয় ব্যবস্থার একটি যোগ্যতা? আইনসভা এবং নির্বাহীর মধ্যে সম্প্রীতি। আইনসভা এবং নির্বাহীর মধ্যে সম্প্রীতি। গোদান একটি বিখ্যাত উপন্যাস ড্যাশের দ্বারা রচিত। এই যে এই গোদান উপন্যাসটি কার লেখা? খুবই একটি বিখ্যাত উপন্যাস, মুন্সি প্রেমচাঁদের রচিত। 23 নম্বর, বিদেশ সফরের সময় বাসিন্দাদের ব্যয় জাতীয় আয় গণনা করার সময় কোন উপাদানের সাথে যুক্ত করা হবে? কোন উপাদানের সাথে যুক্ত করা হবে? ব্যক্তিগত চূড়ান্ত ভোগ ব্যয়। ব্যক্তিগত চূড়ান্ত ভোগ ব্যয়ের সাথে যুক্ত করা হবে। FIH এশিয়া কাপ পুরুষ হকি 2022 হোস্ট করেছে? বলো কোন দেশ হোস্ট করেছিল FIH এশিয়া কাপ পুরুষদের হকি কাপ 2022-এর? হোস্ট করেছিল ইন্দোনেশিয়া। কি করেছিল? ইন্দোনেশিয়া করেছিল। চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ কোরিয়া, রানার্স আপ হয়েছিল মালয়েশিয়া, তৃতীয় স্থানে রয়েছিল ভারত। ঠিক আছে। তারপরে দেখো 25 নম্বর, ভারতের 12তম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের 12তম প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দর কুমার গুজরাল। ভালো করে মনে রাখো, ভারতের 12তম প্রধানমন্ত্রী। ভারতীয় সমাজ সংস্কারকের নাম বলুন যিনি সম্মতির বয়স বিল 1891 পাস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি হচ্ছেন বেহর রামজি মালাবারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সম্মতির বয়স আইন 1891 সালে পাস হয়েছিল, যেটা তোমাদের প্রশ্নের মধ্যেই রয়েছে, সালটা মনে রাখো। আর এই আইন অনুযায়ী বিয়ের বয়স 10 বছর থেকে বাড়িয়ে 12 বছর করা হয়েছিল। মানে মেয়েদের বিয়ের বয়সটা 10 বছর থেকে 12 বছর করা হয়েছিল। এবং স্যার অ্যান্ড্রু স্কোবল আইন পরিষদে এই বিলটি পাস করেছিল। অ্যান্ড্রু স্কোবল এই আইনটি পাস করেছিল।
এরপরে দেখো 27 নম্বর কোশ্চেন। 27 নম্বরে যাওয়ার আগে তোমাদের বলি, এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি, এখনও পর্যন্ত যারা ক্লাসটাকে লাইক করোনি, তো অবশ্যই ক্লাসটাকে লাইক করে দাও। দেরি না করে অবশ্যই ক্লাসটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পাবে। কোশ্চেনটা দেখো 27 নম্বরে, হোয়াই আই এম অ্যাথেটস। নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কার আত্মজীবনী, এই আত্মজীবনীটা কার? হোয়াই আই এম অ্যাথেটস, এটাও বহুবার আলোচনা করেছি। তো এটা হচ্ছে ভগৎ সিং, ভগৎ সিংয়ের একটি আত্মজীবনী। তো ক্লাসগুলো যারা রেগুলার করবে তারা কিন্তু এই অ্যান্সারগুলো পারবে, খুব অনায়াসেই কিন্তু অ্যান্সারগুলো করে দিতে পারবে। দেখিছো যে অনেক কোশ্চেনই রয়েছে যারা কিন্তু আমরা অলরেডি বহুবার আলোচনা করেছি, এমটিএস হোক, জিডি হোক বা সিএইচএসএল, সিজিএল, যে কোনো ক্লাসেই কিন্তু হয় কোনো না কোনো ক্লাসে আমরা আলোচনা করেছি, তাই কি না? এবার দেখো 28 নম্বর কোশ্চেন। 1983 বিশ্বকাপে নিম্নলিখিতর মধ্যে কে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন? 1983 সালে ভারতের ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন বিশ্বকাপে? বলো, এটাও তো কিছুদিন আগে আলোচনা করলাম, কপিল দেব, তাই তো? কপিল দেব। বিশ্বকাপের আমরা কিন্তু অলরেডি একটা ক্লাস তোমাদের দিয়েছি, বিশ্বকাপ 2023, সেখানে 2023-এর ইনফরমেশান রয়েছে, সঙ্গে আগের যে দুটো 2011 সাল 1983 এগুলোতে কিন্তু আপডেট রয়েছে। ওখানে প্রত্যেকটা কম বেশি আমরা বিশ্বকাপ সম্পর্কে যে সকল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয় সেগুলোই নিয়ে কিন্তু আমরা ক্লাসটা করেছি। যারা ক্লাসটা দেখোনি তো অবশ্যই দেখে নেবে। এবার দেখো 29 নম্বরে, যে শিল্পী বাদ্যযন্ত্র পাখা ওয়াজের সাথে সম্পর্কিত নয় তাকে চিহ্নিত করুন। পাখা ওয়াজের সাথে সম্পর্কিত নয় বলেছে কিন্তু এখানে, তো তিনি হচ্ছেন পণ্ডিত কিষাণ মহারাজ, যিনি কিন্তু পাখা ওয়াজের সাথে সম্পর্কিত নয়। বাকি যারা দেখো, অযোধ্যা প্রসাদ, গোপাল দাস আর যে তোতারাম শর্মা, এরা কিন্তু সবাই কিন্তু পাখা ওয়াজের সাথে সম্পর্কযুক্ত। তারপরে নিচের কোন মন্দির উত্তরাখণ্ডে অবস্থিত? উত্তরাখণ্ডের অবস্থিত একটি মন্দির, সেটা হচ্ছে নীলকান্ত মহাদেব। কোনটা? যে নীলকান্ত মহাদেব, এটা কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে রয়েছে। এছাড়া উত্তরাখণ্ডে আরও 13টি মন্দিরের নাম তোমাদের বলে দিচ্ছি। দেখো, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই মন্দিরগুলো উত্তরাখণ্ডে। এটা হচ্ছে কেদারনাথের মন্দির, তারপরে তুংনাথ মন্দির, বালেশ্বর মন্দির, কাতারমাল সূর্য মন্দির, মহাসু দেবতা মন্দির, লক্ষামণ্ডল মন্দির, আদিবদ্রী অনুসুয়া দেবী মন্দির, অগাস্ট মুনি, বাঁধনগড়ি মন্দির, বদ্রীনাথ, বাগেশ্বর, বাগনাথ মন্দির। এটা কিন্তু প্রত্যেকটা, এই যে মন্দিরগুলোর নামগুলো বললাম, প্রত্যেকটাই কিন্তু উত্তরাখণ্ডে রয়েছে। এরপরে দেখো 31 নম্বর, সোনাল মানসিংহ একজন প্রখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং ভারতনাট্যম, কুচিপুড়ি, ওড়িশি এবং ড্যাশের একজন নৃত্যস্থানীয় প্রতিবেদক। বলো, সোনাল মান সিং একজন কিন্তু শাস্ত্রীয় নৃত্যশিল্পী, ভারতনাট্যম, কুচিপুড়ি, ওড়িশি এবং সেই সঙ্গে ছৌয়ের একজন নৃত্যস্থানীয় প্রতিবেদক। মুঘল ভারতে পঞ্চায়েত প্রধান বা গ্রামের প্রধানকে কোন নামে ডাকা হতো? পঞ্চায়েত প্রধান, ভারতের পঞ্চায়েত প্রধান বা গ্রামের যে প্রধান থাকে, তো কোন নামে ডাকা হতো? মুকাদ্দাম। কি নামে? মুকাদ্দাম নামে ডাকা হতো। এরপরে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে বলা হয়, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, বলো। এটা তো পারবে সবাই, পারবে কি না? বেকিং সোডা, তাই তো? বেকিং সোডা, আরেক নাম কি? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের 2021-22 অনুসারে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারত থেকে সবচেয়ে বেশি রপ্তানি করা কৃষিপণ্য? ভারত থেকে সবথেকে বেশি রপ্তানি করা কৃষিপণ্য কোনটি? সেটা হচ্ছে চাল। কি হয়ে যাবে? চাল হয়ে যাবে অপশন নাম্বার 1 সঠিক অ্যান্সার। দুধের ভালো উৎস, দুধ থেকে আমরা কোন কোন খাদ্য উপাদানগুলো পেতে পারি? সব থেকে ভালো বেশি পরিমাণে পাওয়া যায় কোনগুলো? ক্যালসিয়াম, ফসফরাস ও প্রোটিন। কি কি? ক্যালসিয়াম পাবো দুধ থেকে, ফসফরাস পাবো এবং প্রোটিন পাবো, এগুলো কিন্তু পাওয়া যাবে দুধ থেকে। নিচের কোন মন্ত্রণালয় ভেঞ্চার ক্যাপিটাল
অ্যাসিস্ট্যান্স স্কিম চালু করেছিল? ভেঞ্চার ক্যাপিটাল অ্যাসিস্ট্যান্স স্কিম চালু করেছিল কোন মন্ত্রক? কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়। গোয়ার মান্ডো উৎসবের কোন শিল্পকলায় পালিত হয়? তো তাহলে এখান থেকে দেখো, মান্ডো উৎসব, মান্ডো এটা কোন রাজ্যে পালিত হয়? গোয়ায় পালিত হয়, বুঝতে পারলে? তো কোন শিল্পকলায় পালিত হয়? তো এটা হয় সঙ্গীত, সঙ্গীতের মাধ্যমে পালিত হয়। ভারতে অর্থনৈতিক সংস্কার ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে ড্যাশে চালু হয়েছিল? অর্থনৈতিক সংস্কার ব্যবস্থা ভারতে কবে চালু হয়েছিল, কত সালে? 1991 সালে চালু হয়েছিল। 1950 থেকে 1990 সালের মধ্যে ভারত সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? ভারত সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এদের মধ্যে অপশান নাম্বার 2 যেটা রয়েছে সেটা সঠিক, আর বাকিগুলো কিন্তু ভুল রয়েছে। কি রয়েছে? জিডিপির অনুপাত কৃষির অবদান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, কিন্তু এই খাতে নিয়োজিত জনসংখ্যা নয়। নিচের কোন সাংবিধানিক সংশোধনী আইন ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য যুক্ত করেছে? মৌলিক কর্তব্য নিয়ে আগের দিন আমি আলোচনা করেছি তোমাদের ডিটেলসে, তো বলো তাহলে মৌলিক কর্তব্য যুক্ত করেছে কোন সংশোধনী, সংবিধানের সংশোধনী আইন? সেটা হচ্ছে 42তম সংশোধনী আইন, তাই তো? বহুবার 42তম সংশোধনী আইনটা বহুবার আলোচনা করেছি, বহুবার, অনেকবার আমাদের এই কোশ্চেনটা ঘুরে ফিরে এসছে। তারপরে দেখো, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যে সর্বনিম্ন পুরুষ সাক্ষরতার হার রেকর্ড করা আছে? তো সর্বোচ্চ সেখানে দেখলাম সর্বোচ্চ পুরুষ সাক্ষরতার হার, আর এখানে কি বলেছে? সর্বনিম্ন। তাহলে সেখানে সর্বনিম্নের লিস্ট আমি দিয়ে দিয়েছিলাম, বিহার ও অরুণাচল প্রদেশ, তাই তো? বিহার ও অরুণাচল প্রদেশ। অপশান নম্বর 1 সঠিক আনসার। ভারতে পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন ড্যাশ? ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন কে? জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু ছিলেন। যোদ্ধাদের বিজয় উদযাপন করতে ঘোড়ে মদনী, ঘোড়ে মদনী নৃত্য ভারতের কোন রাজ্যে পালিত হয়? বলো, ঘোড়ে মদনী এটা কোন রাজ্যে পরিবেশিত হয়? গোয়াতে হয়, গোয়া। অপশন নাম্বার 1 সঠিক আনসার। চার মিনার নিচের কোন রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল? বলো, চার মিনার কোন রাজবংশ নির্মিত করেছিল? কুতুবশাহী, কুতুবশাহী রাজবংশ চার মিনার তৈরি করেছিল। নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি ব্যবহার করে নেট বিনিয়োগকে সর্বোত্তমভাবে প্রকাশ করা হয়? নেট বিনিয়োগকে সর্বোত্তমভাবে প্রকাশ করা হয় উপাদানগুলির মধ্যে কোনটি? গ্রস ইনভেস্টমেন্ট অপচয়, গ্রস ইনভেস্টমেন্ট অপচয়। সোডিয়াম নাইট্রেটের, সোডিয়াম নাইট্রেটের রাসায়নিক সূত্র কি? সোডিয়াম নাইট্রেটের রাসায়নিক সূত্র সংকেত NaNO3, সোডিয়াম নাইট্রেট NaNO3। গীতা মহালিক কোন নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন? গীতা মহালিক যিনি কিন্তু একজন ওড়িশি নৃত্যশিল্পী, ওড়িশি নৃত্যশিল্পী, ওড়িশি নৃত্যের জন্যই কিন্তু তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন। মহাত্মা গান্ধী ন্যাশনাল ফেলোশিপ MGNF হলো একটি 2 বছরের একাডেমি প্রোগ্রাম যা 2020 সালে SANKALP প্রোগ্রামের অংশ হিসেবে ড্যাশ দ্বারা চালু করা হয়েছিল? বলো, কাদের দ্বারা চালু করা হয়েছিল? IIM ব্যাঙ্গালোর, IIM ব্যাঙ্গালোর দ্বারা চালু করা হয়েছিল এই মহাত্মা গান্ধী ন্যাশনাল ফেলোশিপ। এটা কিন্তু 2 বছরের একাডেমি প্রোগ্রাম। রাজা সমুদ্রগুপ্তের, রাজা সমুদ্রগুপ্তের রাজসভায় কবিদের মধ্যে কে ছিলেন? সমুদ্রগুপ্তের রাজসভায় কবিদের মধ্যে কে ছিলেন? নিচে যে অপশনগুলো দেওয়া রয়েছে দেখো, নিম্নলিখিত অপশনগুলোর মধ্যে এই যে হরি সেন ছিলেন, হরি সেন সমুদ্রগুপ্তের রাজসভায় কবি ছিলেন, তাই কি না?
আগে আমি একটু আগেই তো হরিসেন সম্পর্কে সেখানে আলোচনা করলাম। এরপর দেখো 50 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন। নিচের কোন ধারাটি সংখ্যালঘুদের তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করার অধিকার প্রদান করে? নিচের কোন ধারাটি সংখ্যালঘুদের তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করার অধিকার দেন? ধারা 30 নম্বর ধারা, অপশন নাম্বার 2 সঠিক আনসার। তো এই ছিল মোট আজকের 50খানা কোশ্চেন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোনো কোশ্চেন, কিন্তু এগুলো তোমাদের যে কোনো পরীক্ষা এসএসসি এমটিএস জিডি এসএসসি যে সকল এক্সামগুলো রয়েছে তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে তোমাদের যে পিএসসির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, সেটা হচ্ছে ক্লার্কশিপ, ফুড, এই সকল এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো। তো অবশ্যই বলবো রেগুলার ক্লাসগুলো করবে তোমরা আমাদের, এবং যদি আজকে ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই ক্লাসটা লাইক করো, বন্ধুদের শেয়ার করো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এখানে যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে গেলে তোমরা কিন্তু আমাদের ক্লাসের ফ্রি পিডিএফ পেয়ে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলেই আমাদের ক্লাসের ফ্রি পিডিএফ পাবে, তো অবশ্যই যুক্ত হয়ে যাও দেরি না করে।